সিটি অফ লাভ, এই গল্পের শহরটা আমাদেরও হতে পারত। 2 বছর আগের কথা। এসপির একবার তৃষা নামক এক মেয়ের সাথে দেখা হয়। ও মা, মেয়েকে পটানোর আগেই পটে গেল। অভ্যাসগতভাবে এখন ব্রেকআপের পালা, কিন্তু সেখানেই বাঁধে ঝামেলা। মেয়ে এসপির প্রতি একদম সিরিয়াস। সে নিজের মা বাবার একমাত্র সন্তান বলে তার বাবাও মত দিল মেয়ের কথায়। ভদ্রলোক এসপির সাথে দেখা করে ডিরেক্ট বিয়ের কথা বলেন। এসপি কী বলবে বুঝতে না পেরেই বলে সে বিবাহিত। তার কথা ভদ্রলোক মানলেও তৃষা মানতে চায়নি। সে নাকি এসপির বউ দেখবে। এখন কথা হলো এসপি বউ আনবে কোথা থেকে। তখনই মাথায় আসে সানার কথা। সানাকে সব খুলে বলতেই সানা সাফ সাফ বলে দিয়েছে সে 500 টাকা ছাড়া অ্যাক্টিং করতে পারবে না। কি আর করবে এসপি, দিয়ে দিল। দুজনে মিলে পরদিন রেস্টুরেন্টে দেখা করতে গেল। সেখানে এসপি সানাকে নিজের বউ বলে পরিচয় দিয়েছে। সেই ভদ্রলোক আর কেউ না, যে এই মুহূর্তে সানার দিকে এগিয়ে যাচ্ছে। সানা চোখ তুলে ওনাকে দেখে তার চোখ কোটার থেকে বেরিয়ে আসার উপক্রম। যদিও তার ভোলার রোগ আছে, তারপরও ওই দিন তৃষা রেস্টুরেন্টে যা করেছে সেটি তো সে লাইফেও ভুলবে না। তড়িৎ গতিতে 2 হাতে নিজের মুখ ঢেকে চোখ দিয়ে ইশারা করে এসপিকে সামলাতে। আর যে দূরে বসে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে, তার 2 হাত এখনও 2 দিক থেকে আয়ান ও জ্যাক বহু কষ্টে ধরে রেখেছে। আয়ান নিচু স্বরে ফিসফিস করে বলে, স্যার, মনে হচ্ছে এই বুড়ো মৌমাছিও আপনার মৌচাকে দৌড় লাগিয়েছে। বাক্যখানা শ্রবণ হতেই জ্যাক রক্তচক্ষু নিয়ে তার দিকে তাকালো। এমনিতে আরজেকে বহু কষ্টে আটকে রেখেছে, তার উপর এই খ্যাপাসারকে আরও বেশি খেপিয়ে তুলছে। আবারও দাঁড়িয়ে গেল আরজে। দুজনে বহু কষ্টে টেনে তাকে বসালো। এদিকে সানার পাশে বসে সারহাদ কানে ব্লুটুথ লাগিয়ে মোবাইলে কাউকে মেসেজ পাঠাচ্ছে। তারিকুল আহমেদ সানার একটু দূরে দাঁড়িয়ে বললেন, মা, কেমন আছো? ভালো নেই। সারহাদ ব্লুটুথ খুলে ভ্রুকুটি করে ওনার দিকে তাকালো। আপনি সিমরানকে কিভাবে চেনেন? হ্যাঁ, ওই ওনাকে আর বাকিটা বলতে না দিয়ে এসপি দৌড়ে পেছন থেকে এসে ওনার মুখ চেপে ধরে বলে, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গাঁ। ওখানে যে বসে আছে সে আমার বউ না। কেন বাবা? চেহারা তো একই দেখা যাচ্ছে। হ্যাঁ, চেহারা কলিজা গুর্দা সব এক, কিন্তু আত্মা আলাদা। এমনটা কি সম্ভব? আরে আপনি বুঝতে পারছেন না, এর দ্বারা সবকিছু সম্ভব, কারণ এ আমার নর্মাল বউ না। তো অ্যাবনর্মাল বউ? ইয়ে মানে এগুলো মাঝামাঝি একটু একটা হবে আর কি। তাদের ফিসফিস করে বলা বাক্য সারহাদ বা কারোর কানে গেল না, তাই সারহাদ একটু জোরে বলে, এসপি, উনি কি বলতে চাইছেন ওনাকে বলতে দে। আপনি জোরে বলুন। এসপি দূরে বসে থাকা আর্যের তীক্ষ্ণ চোখের দিকে তাকিয়ে একটা শুকনো ঢোক গিলে করুণ স্বরেই বলে, কেন আমার জানের পেছনে পড়ে আছো ব্রো? উনি মুখ খুললে তো তুমি ডিরেক্ট আমার 40 খাবে। কেন? তুমি বুঝবে না ভাই, আমি যে মাইনকার চিপায় ফেসে গেছি। শালা আমার একুলো গেছে ওকুলো গেছে। অদূরে বসা আর্যে দেখছে আর তার রাগ তরতরিয়ে বাড়ছে। আয়ান আর জ্যাক তাকে এখনও ছাড়েনি। আর্যে নিজের দন্তপাটি পিষে বাক্য ছড়ে, এই 2 ভাইয়ের কোনো কাজ নেই, সারাক্ষণ শুধু আমার মৌচাকের পেছনে ঘুরঘুর করবে। এসপি নিচু কণ্ঠে তারিকুল আহমেদের কানে কানে বলে, আপনি বুঝতে পারছেন না আঙ্কেল, ওর ভোলার রোগ আছে। মাঝে মাঝে তো আমাকেও ভুলে যায়, অন্য কাউকে স্বামী বলে। ভদ্রলোক ভীষণ দুঃখ প্রকাশ করলো এসপির জন্য। ঠিক হয়নি তোমার সাথে। তার থেকে তো ভালো তুমি ছিল আমার মেয়েকে বিয়ে করতে। ঠিক বলেছেন। এসপি ভদ্রলোকের হাত ধরে টানছেন, কিন্তু উনি আবারও সানার দিকে উকিঝুঁকি দিচ্ছেন। আপনি আবার উকিঝুঁকি মারছেন কেন? বাবা, তোমার ছোট ছোট দুটো বাচ্চা কোথায়? বাচ্চারা তো কিন্ডার গার্ডেনে। কিন্ডারগার্টেনের নামটা শুনেই ভদ্রলোকের চোখ কপালে। কি, এত ছোট বয়সে কিন্ডার গার্ডেন? হ্যাঁ, আমি আপনাকে বললাম না, তা তাড়াতাড়ি বাচ্চা নিলে তাড়াতাড়ি পড়াশোনা স্টার্ট হবে। তাই তাই এইটুকু বয়সেই দিয়ে দিয়েছি। দেশের ভবিষ্যৎ বলে কথা। আপনি এদিকে আসুন, তাড়াতাড়ি বাচ্চা নেওয়ার সুবিধা আরও আছে বলছি আপনাকে। এসপি ওনাকে টেনে নিয়ে যেতে লাগলো, তখনই সারহাদের কণ্ঠ আসে। এসপি, তুই ওনাকে কোথায় নিয়ে যাচ্ছিস? ব্রো, বুঝতে পারছো না, ওনার আকার এসেছে। পরিবেশ দূষণ হবে তাই নিয়ে যাচ্ছি। এসপির বলা বাক্য শ্রবণ হতেই সবাই নাক মুখ কুঁচকে নিল। তারিকুল আহমেদ তড়িঘড়ি করে বলে, কিন্তু বাবা, আমার তো তো আপনার আসতেই পারে, সেটা কোনো বড় সমস্যা না। আর যাতে না আসতে পারে তার জন্যই তো নিয়ে যাচ্ছি। না বাবা, আর যে
আর যেটা আসছে সেটা চেপে রাখুন। না না, ওই যে আর যে হ্যাঁ, আর যেটা দিয়েছেন সেটা ভুলে যান। সবাই তাদের রঙ্গলীলা দেখছে কিন্তু কেউ কিছু বুঝতে পারছে না। এসপি তাকে কেন নিয়ে যাচ্ছে? ভদ্রলোক দরজার সামনে যেতেই সানা মুখ থেকে হাত সরিয়ে স্বস্তির শ্বাস ছাড়ল। আর তার শান্তিকে চুরমার করে ভদ্রলোক ওখানে দাঁড়িয়ে সানার দিকে দৃষ্টিপাত করে হাঁক ছুড়ে, বৌমা, বাচ্চাদের নিয়ে জামাইয়ের সাথে আমাদের বাড়িতে যেও। উনি তো চলে গেলেন কিন্তু তার বাক্যখানা যেন বোম ব্লাস্ট করলো রুমে। সানার চোখ বড় বড় হয়ে গেল। সবাই ফ্যাল ফ্যাল করে তার দিকে তাকিয়ে। আর যে কপালে ভাঁজ ফেলে শুধালো, বৌমা? জামাই? বাচ্চা? সানা সবার দিকে চোখ ঘুরিয়ে একটা ক্যাবলাকান্ত মার্কা হাসি দিয়ে আওড়ায়, ডোন্ট কেয়ার, উনি মাইন্ড অ্যাটাকের পেশেন্ট। কেউ বুঝলো না তার কথার মানে, তাই সবাই একসাথে বলে, মাইন্ড অ্যাটাক মানে? মানে ওনার মাইন্ড ডিলিট হয়ে গেছে। মাইন্ড ডিলিট। এসপি ওনাকে সামনে দৌড়ে দরজার সামনে এসে দাঁড়িয়ে কোনো মতে বড় বড় শ্বাস ফেলে বলে, মানে মেন্টাল পেশেন্ট, মানসিক রোগী। এত বড় রেস্টুরেন্টের ম্যানেজার মেন্টাল? হ্যাঁ, উনি মেন্টাল পেশেন্ট, তবে মাঝামাঝি আর কি। সবাই এসপির দিকে তেরছা চোখে তাকালো। এসপি সানাকে চোখ দিয়ে ইশারা করে কিছু বলতে রমণী তড়িঘড়ি করে বলে, এটা নতুন টাইপের রোগ, মার্কেটে নতুন এসেছে। লাইক কখনো ভালো তো কখনো খারাপ। এর মধ্যে খাবার চলে এলো। কেউ বিষয়টাকে নিয়ে আর ঘাটল না, কিন্তু যাদের সন্দেহ হওয়ার তার কথা তাদের রয়েছে। আয়ান আরজের দিকে ঝুঁকে বলে, স্যার, ডাল মে কুছ কালা হে। কিছু না, পুরোটাই কালো। নিশ্চিত এখানে কিছু একটা হয়েছে। সানার এতক্ষণে নজর পড়ে পাশে। সারহাদকে দেখে সে মনে মনে ভাবে, এখানে তো রত্না বসা ছিল, এই লোক কোথা থেকে আসলো? এই বলে সামনে তাকাতেই নজরে আসে আরজে কেমন ঈগলের মতন তার দিকে তাকিয়ে। সানা চোখ ঘুরিয়ে একবার ওপর দিকে তাকালো, একবার তার দিকে। এমন 3-4 বার করার পরও আরজে তার থেকে নজর সরালো না। তাই সে একটু ঈশানীর দিকে চেপে গেল। পাশে বসা ঈশানী একে তো নিজের ফোন নিয়ে ভীষণ বিরক্ত, তার উপর সানার এই কাণ্ডকীর্তি দেখে চিবিয়ে চিবিয়ে বলে, হয় না ডাইনি, আমার কোলে বস। তুই কোলে নিতে পারলে আমি তোর কোলে বসবো। ঈশানী পাত্তা দিল না। এমনিতেই তার এই ডাইনির সাথে কথা বলতে ইচ্ছা করছে না। এদিকে সারহাদ মুরগির লেগ পিসটা সানার প্লেটে দিয়ে দিল। এই দৃশ্য যেন অদূরে বসে থাকা আর্যের মনে আগুন জ্বালিয়ে দিল। পাশে বসা আয়ান ধীর চিত্তে বলে, স্যার, চৌধুরীদের মৌমাছিগুলো বারবার আপনার মৌচাকের দিকে হাত বাড়াচ্ছে। আর যে হাতের কাঁটা চামচটা এত শক্ত করে ধরল যেটা এক মুহূর্তে বাঁকিয়ে গেল। শালার আগে সবগুলো হাত কাটবো, তারপর বিপ কাটবো। স্যার প্লিজ কুল ডাউন। ইউ হ্যাভ জাস্ট 2 মিনিট। তো এই মিনিটও এই ভাইরাসকে সরাবে না হয় তোমার 2 মাসের বেতন কাটা। স্যার, এইসবের কেন আমার মতো হতভাগার উপর অত্যাচার করছেন? আর যে বুঝে গেল আয়ানের দ্বারা সম্ভব না, তাই পাশে বসা জ্যাককে চোখ দিয়ে ইশারা করতেই সে কাউকে মেসেজ পাঠায়। 2 মিনিটের মাথায় সারহাদের ফোন কল আসে। সে এক্সকিউজ মি বলে ফোন ওঠানোর জন্য বাইরে চলে যায়। সে উঠতেই আর যে নিজের জায়গা ছেড়ে উঠে এসে সানার পাশের সিটে বসে পড়ল। সারহাদের প্লেটটাকে এমনভাবে এক আঙুলে সরালো যেন কোনো ময়লা লেগে আছে। তারপর পাশে বসা রমণীর প্লেট টান দিয়ে লেগ পিসটা ফেলে ওখান থেকে খেতে শুরু করলো। সানা পাশে তাকিয়ে ভ্রুকুচকে আবারও ভাবছে, একটু পরপর এরা চেঞ্জ হয় কি করে? এখনই তো স্যার ছিল এখানে, আবার এই লোক আসলো কোথা থেকে? আমি বেশি ভাবছি নাকি হ্যালুসিনেশন হচ্ছে? সে পাত্তা না দিয়ে আরেকটা প্লেট নিয়ে খেতে শুরু করলো। 5 মিনিট পর সারহাদ ফিরে এসে আরজেকে বসতে দেখে নিজের চোয়াল শক্ত করে তার দিকে আসার আগেই এজাজ তাকে আটকে দিল। বস, আমাদের এখন গেনিতে যাওয়া দরকার। ওখানে অনেক বড় একটা সমস্যা হয়ে গিয়েছে। সারহাদ আরজের দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে এসপিকে মেসেজ পাঠায় যেন সে সানাকে তাড়াতাড়ি বাড়িতে নিয়ে যায়। তারপর সে এজাজের সাথে বেরিয়ে পড়ে। সবার খাবার দাবার শেষে আরজে সানাকে জ্যাকের সাথে পাঠিয়ে দিয়েছে। সে আয়ানকে নিয়ে তারিকুল আহমেদের কাছে গিয়েছে, ওরা দুজনে কী গোল পাকিয়েছে তা জানার জন্য। পার্কিং লটে সানা দাঁড়িয়ে, জ্যাক গাড়ি আনতে গেছে। একটু পরে এসপি এসে তার পাশে দাঁড়ায়। কটকটি, আজ কী রকম বাচ্চাটা বেঁচেছি বল। আর একটু হলেই দুজনের উপরে যাওয়া টিকিট কনফার্ম হয়ে যেত। হ্যাঁ, তোর জাউরা আমার দিকে সারাক্ষণ কেমন টেরা টেরা নজরে তাকিয়েছিল, মনে হচ্ছে চোখ দিয়ে ভস্ম করে দেবে। 1 সেকেন্ড, আবার রণবীরের কিছু সন্দেহ হয়নি তো?
দুজনের ভাবনার মধ্যে পেছন থেকে আসলো আত্মা কাঁপানো গর্জন। বারো ভাতের বাচ্চা! আরজের চিৎকারে মনে হচ্ছে পার্কিং লটের সব পিলার কেঁপে উঠেছে। দুজনে তড়িৎ গতিতে পেছনে ফিরে তাকায়। মুহূর্তে নজরে আসে রক্তচক্ষু নিয়ে ভারী ভারী কদম ফেলে আসা আরজে। হাতের বন্দুক লোড করে নিয়েছে, চোখে অগ্নিশিখা। তার তো তারিকুল আহমেদের কথা শুনে মাথায় রক্ত চড়ে গিয়েছে। কত বড় সাহস! এতদিন যা করেছে তা না হয় মানা যায় কোনো রকমে, কিন্তু আজ তো একবারে সীমাই ছাড়িয়ে গিয়েছে। আর যে এসপির দিকে বন্দুক তাক করতেই এসপি তাড়াতাড়ি সানার পেছনে চলে গেল। কটকটি বাঁচা তোর চাওড়ার থেকে। কুত্তার বাচ্চা, ওর কাছে ঘা ছড়া। এসপি তড়িৎ গতিতে সরিয়ে নিল। দেখ জাউরা, বিষয়টা কিন্তু পাস্টের। ফাকিং ইডিয়েট, কোনো পাস্ট প্রেজেন্ট নেই। তুই সামনে আয়। কি করছেন কি? যা হয়েছে ফরগেট হয়ে যান না। ফরগেট? আবে ভুলে যেতে বলেছে রে। ভুলে যাব? তুই বারো ভাতের সাহস কিভাবে হলো ওকে নিজের? আর বাকিটা তার কণ্ঠস্বর থেকে বের হলো না। রাগে তার সারা শরীর যেন কাঁপছে। এসপি পেছন থেকে বলে, তুই কিছু বল না ইয়ার, আজকে তো একে খুব সিরিয়াস মনে হচ্ছে। হ্যাঁ তো রণবীর, ইউ নো ম্যান ইজ মিস্টেক। আরজের কপালে ভাঁজ পড়ল। ভ্রু উঁচিয়ে জানতে চাইল, মানে? আবে ইয়ার মানে মানুষ মাত্রই ভুল। ইডিয়েট, একে টু এর ইজ হিউম্যান বলে। হ্যাঁ ওই একটা হবে আর কি, বাট ওখানে হিউম্যান হবে না, শুধুই ম্যান হবে। আরজে ও এসপি দুজনে ভ্রু কুঞ্চিত করে জানতে চাইল কেন। কেননা সিম্পল, কারণ নারীরা কোনো ভুল করে না, ভুল করে শুধু পুরুষরা, সেই জন্যই ম্যান ইজ মিস্টেক। এসপি ফিক করে হেসে দিল সানার যুক্তি শুনে। ভেডি মানুষ। আচ্ছা, এখন আমার পেছন থেকে বেরিয়ে আয়, আমি বেড়া মানুষ দেখি। আরজে একটা তপ্ত শ্বাস ছাড়লো। এদের বোঝাতে গিয়ে তার মাথাটা খারাপ হয়ে যাবে। দেখো ওয়াইফি, আমি শুধু ওকে একটা গুলি করব, তারপর ছেড়ে দেব। ওকে বলো বেরিয়ে আসতে। শালা একটার পর আর লাগবে না, একটা করার পর তো আমি উপরে চলে যাব, তারপর ছেড়ে কি করবি? ওয়াইফি ওকে বলো বেরিয়ে আসতে, আমি শুধু একটা করব, নাহলে আমার রাগ কমবে না। নানি জীবন কিছু বলেন। দেখুন, আপনি যদি ওকে গুলি করেন তাহলে কিন্তু আমি আপনার সাথে বাড়ি যাব না। আরজে বন্দুক নামিয়ে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায়। কেন? আরে আপনি ওকে গুলি করার পর ওকে হসপিটালে নিয়ে যাবেন নাকি? একেবারেই না, বরং গুলি করার পর শ্মশান ঘাটে ছেড়ে আসবো। সেজন্যই তো আমি ওকে হসপিটালে নিয়ে যাব। আফটার অল মাই ওয়ান অ্যান্ড অনলি বেস্টি বিটকেল। আরজে কিয়ৎকাল দুজনকে পর্যবেক্ষণ করলো। তারপর এই নিয়ে আরও কতক্ষণ তর্ক বিতর্ক হলো তিন পার্টির মধ্যে। শেষমেশ আরজে সানার কথাই রাজি হলো। সে এসপিকে শেষবারের মতন মাফ করবে। যদি এরপর আর কিছু হয় তাহলে সে সানার কথাও শুনবে না। আরজে এক কদম সামনে এসে সানাকে এক টানে কোলে নিয়ে গাড়ির দিকে চলে গেল। পিছনে এসপি বুকে হাত দিয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়ে। সেও দ্রুত নিজের গাড়িতে ওঠে। এদিকে আরজে গাড়িতে বসে সানাকে নিজের কোলে বসিয়ে এসপির গাড়ির দিকে তাকিয়ে বাঁকা হেসে বলে, ওয়াইফি, সামনে দেখতে পাচ্ছ বারো ভাতের গাড়িটা? হ্যাঁ, কেন? এই বলেছে। আরজের দিকে তাকাতেই তার ঠোঁটের কোণে বাঁকা হাসি দেখে তাড়াতাড়ি করে বলে, আপনি বলেছেন আপনি ওকে ছেড়ে দিয়েছেন। কখন বলেছে আমি? দেখুন, আপনি একটু আগে বলেছেন। আপনি কথা হেরফের করতে পারেন না। আরজে মুখ উঠিয়ে তার দিকে তাকালো, ক্রুর হেসে বলে, পেছনে দেখো, জ্যাকের গাড়ি। শুধু একটা অর্ডার আর এই বারো ভাতের কাহিনী শেষ। সানা তার দিকে খেয়ে ফেলা দৃষ্টি নিক্ষেপ করে। আপনি এমনটা করতে পারেন না। আরজে তার মুখের বেবি হেয়ারগুলোকে কানের পিছনে গুজে পুরুষালী হাসকি স্বরে শুধালো, আমি সব করতে পারি, কিন্তু এক শর্তে আমি ওকে ছাড়বো, যদি তুমি নিজ থেকে আমাকে চুমু খাও। রমণী নিজের নাকের পাটাতন ফুলিয়ে অন্যদিকে ঘুরে তাকালো। তার মানে সে এই শর্তে রাজি না। আর যে মিকি কল করার ভান করলো। জ্যাক, ওই বারো ভাতেরকে উড়ি। আর বাকিটা বলতে পারল না। তার আগেই রমণী প্রথমবারের মতো নিচ থেকে তার অধর আঁকড়ে ধরল। আর যে কান থেকে ফোন নামিয়ে ঠোঁটের কোণে মুচকি হাসি ফুটিয়ে এক হাত রমণীর ঘাড়ের পেছনে রেখে তাকে আরও কাছে টেনে নিল। অথচ তারা দুজনের কেউই খেয়াল করলো না আরজের গাড়ির থেকে একটু দূরে দাঁড়িয়ে একটা কালো মার্সিডিস থেকে একজোড়া নীল চোখ তাদের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে নিজের ইলেকট্রনিক ভয়েস থেকে নিঃসৃত হলো জং ধরা বাক্য। Enjoy the timing, JB King. 60 seconds left. After that, there's only the blast. TikTok, TikTok. পার্কিং লটের আলো তখন নিস্তেজ। কংক্রিটের বিশাল স্তম্ভগুলো ছায়ার মতো দাঁড়িয়ে, চারপাশে গাড়ির নিঃশব্দ সারি। গাড়ির ভিতর সময় যেন স্থির। তাদের নিঃশ্বাস আর্যের নিঃশ্বাসের সাথে মিশে যাচ্ছিল।
ঠিক তখনই আর্যের চোখ আচমকা ড্যাশবোর্ডের নিচে চলে গেল, যেখানে দেখা যাচ্ছে লাল আলো টিমটিম করে জ্বলছে। সে ঘাড় কাত করে পেছনে ফিরে তাকায়। সাথে সাথেই নজরে আসে টাইমার 0.40। মুহূর্তে আর্যের মাথায় ক্যাচ করে গেল বিষয়টা। সে কিছু না বলে এক ঝটকায় দরজা খোলে। পরের মুহূর্তেই সানাকে কোলে তুলে নেয়। কোলে বসা রমণী বুঝলো না আর্যের এমন তাড়াহুড়োর মানে। রণবীর, হোয়াটস হ্যাপেন্ড? আর্য কোনো কথা ছাড়াই ভারী ভারী কদম ফেলে দূরে যেতে থাকলো। কংক্রিটের নিচে কাঁপছিল তার পায়ের তলায়। শ্বাস ভারী কিন্তু হাতের গ্রিপ অটল। 5 সেকেন্ড। 4। আর্য সানাকে নিয়ে গাড়ি থেকে কয়েক মিটার দূরে ছিটকে পড়ে। নিজের শরীর দিয়ে তাকে সম্পূর্ণ আঁকড়ে নেয়। ঠিক তখনই এক নিঃশব্দ আলো প্রথমে ফেটে উঠল, তারপর এক বিকট শব্দ ব্লাস্ট। ধাক্কায় চারপাশ কেঁপে উঠল, কাঁচ ভাঙলো, ধোঁয়া ছড়িয়ে পড়লো বাতাসে। আর যে উঠে বসলো হাঁটু গেড়ে। তার বুকের ভেতর তখনও সানাকে শক্ত করে ধরা। ধোঁয়ার ভেতর পার্কিং লট তখনও নিস্তব্ধ। আর্যের মনে হাজারো চিন্তা আসতে থাকলো। কে এমনটা করতে পারে? চারিদিকে তার শত্রু অকল্পনীয়, কিন্তু সানার ব্যাপারে তো কেউ জানে না। যদি আজ সানার কিছু হয়ে যেত, এক মুহূর্তের জন্য তার রাগ মস্তিষ্ক ফাটার উপক্রম হয়ে গেল। এত বছরের ধৈর্য, সংগ্রাম, সফর, দূরত্ব, যার জন্য তার যদি কিছু হয়ে যেত, তাহলে আর্যের কি হতো? ভাবনাটা মস্তিষ্কে খেলতেই রমণীকে আরো জোরে তার বুকে পাঁজরে চেপে ধরলো। এতটা জোরে সানার শ্বাস আটকে আসার উপর জোগাড়। সানা হাত দিয়ে তাকে একটু সরিয়ে কোনো মতে বলে, রণবীর। রমণীর কণ্ঠস্বর শ্রবণেন্দ্রিয় হতেই আর্যে মতিভ্রম ফুটে বাস্তবে ফিরে আসে। নিজের বাহুবন্ধনে আবদ্ধ থাকা রমণীর দিকে তাকালো। তার চোখে মুখে উদ্বেগের ছাপ। নিজের দুই হাতে আগলে নিল রমণীর আদল। বিচলিত কণ্ঠে জানতে চাইলো, ওয়াইফি, আই অল রাইট? তোমার কিছু হয়নি তো? কোথাও লাগেনি তো? কিয়ৎক্ষণের নিশ্চুপতা কেটে রমণী নিচু স্বরে আওড়ালো, আই এম ওকে। আর্যের কানে রমণীর কণ্ঠস্বর আসতে সে কিছুটা শান্ত হলো। থ্যাংক গড তুমি ঠিক আছো। রমণীর কপালে কপাল ঠেকিয়ে স্বস্তির নিঃশ্বাস ছাড়লো। পর মুহূর্তে তাকে বুকের সাথে লেপ্টে ধরে পকেট থেকে মোবাইল বের করে জ্যাককে মেসেজ পাঠালো। কয়েক পল অতিবাহিত হওয়ার পর একে একে হাজির হলো 15 থেকে 20টি কালো সাব। দলে দলে নেমে এলো কালো পোশাকধারী অস্ত্রবাহী গার্ড। আর্য সানাকে নিয়ে উঠে দাঁড়ায়, রুক্ষ স্বরে হুঙ্কার ছড়ে গার্ডদের দিকে। চেক এভরি ওয়ার্ক কেয়ারফুলি। মুহূর্তে সবাই চারিদিকে ছড়িয়ে পড়ে। সানা নিষ্পলক ভাবে এখনো সামনে আগুনের দিকে তাকিয়ে। যদিও বোমটা ছোটখাটো ছিল, শুধুমাত্র গাড়ির ব্যাক সিটের দিকটা ক্ষতি হয়েছে। কাইলিন গাড়ি চেক করে আর্যের দিকে এগিয়ে আসে। বস, এটা ছিল ফ্যান্ডম প্লাস 4, অনেক ক্ষুদ্র টাইম বোমা। কিছুক্ষণ পর গার্ডদের একজন এগিয়ে আসে, মাথা নিচু করে আওড়ায়। আর্য সানার দিকে তাকিয়ে কিছু বলতে গিয়ে থেমে গেল। আগে সানাকে বাড়িতে রেখে আসতে হবে, তারপর এদের দেখে নেওয়া যাবে। তাই সানাকে কোণে নিয়ে এগিয়ে গেল গাড়ির দিকে। জ্যাক ব্যাক সিটের দরজা খুলে দিল। আর্য বুঝতেই পর পর কয়েকটি গাড়ি সহ তারা বেরিয়ে পড়ে। তারা যাওয়ার পরপরই চারিদিকে মানুষের ভিড় বেঁধে যায়। ততক্ষণে খবরটা মানুষের কানে কানে ছড়িয়ে পড়েছে। আর্য এজন্যই আরো তাড়াতাড়ি সানাকে নিয়ে বেরিয়ে পড়েছে। আর্যের গাড়িগুলো দৃষ্টিগোচর হতেই ভিড় ঠেলে বেরিয়ে আসে মাস্টার। কিছু দূর গিয়ে একটা নির্জন জায়গায় গাড়ি থামায়। হঠাৎ গাড়ির মধ্যে অট্টহাসিতে ফেটে পড়ে সে। নিজস্ব ভয়েসে অস্পষ্ট স্বর বের হয়, ঠান্ডা নিরুত্তাপ বুলি। আমি জানতাম জেবি কিং তুই বুঝতে পারবি। এটা তো ছিল মাত্র একটা ছোটখাটো ট্রেলার। আসলে আমি তোর মুখের ভয়টা দেখতে চেয়েছিলাম। ওই ভয় যখন মানুষ বুঝে ফেলে তার প্রাণ ভোমরা হারাতে বসেছে। বাট মানতে হবে তোর বেবি গার্লের সাহস আছে। এত কিছুর পরও সে ভয় পায়নি। কিছু তো আছে ওই মেয়ের মধ্যে যার কারণে চৌধুরীও ঘায়েল। কিয়ৎকাল কিছু একটা ভেবে তার ঠোঁটের কোণে রহস্যময় হাসির রেশ দেখা গেল। বেবি গার্ল, তোমার নির্ভীক চাউনি আমাকে বারবার ইমপ্রেস করছে। গাড়ির মধ্যে বসে সানা এই মুহূর্তে ভীষণ বিরক্ত। কেননা আজ একটু পর পর তাকে জিজ্ঞেস করেই চলেছে সে ঠিক আছে কিনা, ভয় পেয়েছে কিনা। রমণী বিরক্তি সূচক কণ্ঠে প্রত্যুত্তর করে, আমি ঠিক আছি, আর কতবার বলবো? সত্যি তুমি ভয় পাওনি? আরে বাবা না, এসব আমি ছোটবেলা থেকে সিনেমা মুভিতে দেখে এসেছি। ইউনো, আমি ছোটবেলায় এমন কত গোল্লা ফাটিয়েছি। গোল্লা মানে? মানে বাজি ফাটিয়েছি। ম্যাম, বাজি আর বোম এক না। আমি জানি এক না, কিন্তু এদের কার্যকারিতা তো একই। একবার কি হয়েছিল জানেন? জ্যাক ও কাইলিন দুজনে বেশ মনোযোগ সহকারে শুনছে, যেন গুরুত্বপূর্ণ কিছু। কি হয়েছিল? হয়েছিল এটা, আমি আর এসপি মিলে। এসপির নামটা শুনতেই আর্যের
চোয়াল শক্ত হয়ে এলো। বারবার নিজের মনকে বোঝাচ্ছে আর যে কাম ডাউন, ওরা জাস্ট ফ্রেন্ড। তারপরও মন মানছে না, কেন একটা মেয়ের ছেলে ফ্রেন্ড থাকবে। এই বিষয়টা তার বুঝে আসে না। পাশে বসা রমণী বলতে শুরু করে, ঈদের আগের দিন রাতে আমরা বাজি ফাটিয়েছি খড়ের গাদার সামনে। তারপর তারপর একটা বাজি গিয়ে পড়ে ওখানে। তারপর তারপর দাউ দাউ করে পুরো খড়ের গাদা পুড়ে ছাই। তারপর তারপর আর কি, পরদিন সকালে সারা পাড়ার লোক আমার বাবার কাছে, কারণ সবাই জানে পুরো গ্রামে শুধু আমিই এমনটা করতে পারি। তারপর এবার আর যে ধমকে উঠলো কাইলিনকে। তারপর তোমার মাথা, তুমি সামনে তাকাও। কাইলিন মুখ কালো করে সামনে তাকায়। জ্যাক তার অবস্থা দেখে ঠোঁট কামড়ে হাসছে আর গাড়ি চালাচ্ছে। আর যে এবার রমণীর দিকে তাকিয়ে প্রশ্ন ছড়ে, তুমি লাইফের কি ভণ্ডামি করেছো সব এক লাইনে বলো। এক লাইনে বলতে গেলে শুধুমাত্র পড়াশোনা নামক ভণ্ডামি ছাড়া সব ভণ্ডামি করে ফেলেছি। হ্যাঁ, ভালো কাজ করবে কেন? যেখানে বন্ধু বানিয়েছো, যেখানে বন্ধু বানিয়েছে ইবলিশের ভাইকে। আপনি কি আমায় অপমান করছেন? ম্যাডাম, আমার এত সাহস আছে? একদমই নেই। আচ্ছা এসব ছাড়েন তো, আমার মনে হচ্ছে ওই গাড়িতে বোমা রেখেছিল আপনার সানা কথাটা বলতে গিয়েও থেমে গেল। আর যে বুঝে নিল রমণী কি বলতে চাইছে। মম, এটা কোনোদিনও করবেন না। আমি জানতাম আপনি এটাই বলবেন, সেই জন্যই আমি আপনাকে বলছিলামও না। আর যে বুঝলো তার ওয়াইফই রাগ করে ফেলেছে। সে আরেকটু চেপে বসলো তার দিকে, কিন্তু মনে মনে ভাবছে অন্য কথা। মম এমন বোকা কাজ লাইফেও করবে না। এখানে অন্য কেউ আছে, চারিদিকে তার শত্রুর অভাব নেই। তার মধ্যে প্রথম কাতারেই আসে ডেভিড উইলার, যে এই মুহূর্তে আন্ডারওয়ার্ল্ডে তার একমাত্র প্রতিদ্বন্দ্বী। যদি সে এমনটা করে থাকে তাহলে মূল্য চোকাতে হবে রক্ত দিয়ে। গাড়ি চলতে শুরু করলো মুনলাইটের দিকে। প্রায় মাঝরাতের দিকে রক্তাক্ত অবস্থায় আর যে ব্ল্যাক স্পেসে আসে। এগুলো কিছুই নিজের রক্ত না, অন্যের। পার্কিং লটে সিসিটিভি ফুটেজ দেখা গিয়েছে ওখানে দুজন হোটেল স্টাফও জড়িত ছিল। তাদেরকে অনেক জিজ্ঞাসাবাদ করার পরও কিছু বলেনি। আর যে ভেবেছিল তাদেরকে রেখে টর্চার করলে তারা হয়তো কিছু বলবে, কিন্তু তার দানব রূপের কাছে ধরাশায়ী হলো তাদের জীবন। ফলে অকালে পৃথিবী ছাড়তে হলো তাদের দুজনকে। তবে তারা দুজন মৃত্যুর আগ পর্যন্ত বারবার একটা কথাই বলেছে, তাদের কিছুই মনে নেই। রুমে গিয়ে শাওয়ার নিয়ে চলে আসে সানার রুমে, যে এই মুহূর্তে ঘুমে বিভোর। কিয়ৎক্ষণ তার শিওরে বসে তাকে পর্যবেক্ষণ করলো, তারপর নিজের পুরুষালী হাসকি স্বরে স্বীকারোক্তি ত্যাগ করে। আমার জীবনে আলো নেই, মুক্তি নেই, শুধু তুমি আছো। এই অন্ধকারে আমার একমাত্র প্রশান্তি তুমি, মাই লাভ। পর মুহূর্তে কমফোর্টের টেনে তাকে জড়িয়ে শুয়ে পড়ে। মুহূর্তে কাঁচা গোলাপের সুবাস তার নাসের রন্ধ্র পর্যন্ত পৌঁছে গেল। অবশেষে ঘুম নেমে আসলো দু চোখে। রাতের অবশিষ্ট অন্ধকার তখনও ঘরের কোনায় কোনায় লেগে। ভোরের আলো পুরোপুরি ফোটেনি। হঠাৎ তানার চোখ খুলে যায়। আজ কয়দিন ধরে তার কি হয়েছে সে নিজেই জানে না। ঘুমের মধ্যে কেমন দুঃস্বপ্ন দেখে, এমন তো তার লাইফেও হয়নি। ঘড়ির দিকে তাকাতেই নজরে আসে ভোর 4টার কাছাকাছি। পাশ ফিরতেই নজরে আসে আরজে, কেমন ছোট নিষ্পাপ বাচ্চার মতো ঘুমিয়ে। সানা আরজের দিকে তাকিয়ে পর মুহূর্তে চোখ নামিয়ে তার পেটের উপর রাখা হাতখানার দিকে তাকায়। কিয়ৎকাল তাকিয়ে কিছু ভেবে তার হাতটা আরজের সাথে মিলিয়ে দেখলো। দেখতেই তার ভ্রু কুঁচকে এলো, কেননা আরজের হাতের সাথে তার শ্যামবর্ণ হাতখানা অনেকটা বেমানান লাগছে। সে কপাল কুঞ্চিত করে পাশে তাকিয়ে মনে মনে ভাবছে, পুরুষ মানুষকে এত সুন্দর হতে হবে কেন? এই জন্যই তো এত কালনাগিনী ঘুরে পেছনে। এত কালনাগিনীর তো কোনো দোষ নেই এতে, দোষ তো এদেরই। আমি বা এগুলো কেন ভাবছি ধুর। এই বলে সে আর্যের হাত সরিয়ে একটু দূরে গিয়ে শুয়ে পড়ে। রমণী সরতেই আর্যের ঘুম হালকা হয়ে এলো। সে হাতরে সানাকে খুঁজে না পেয়ে মুখ উঠিয়ে ঘুম জড়ানো কণ্ঠে বলল, ওয়াইফি, তুমি এখানে কি করছো? এদিকে আসো। কে শোনে কার কথা? সানা ঠাই ওখানে। আর্যে কি করবে? একটা দীর্ঘশ্বাস ছেড়ে এসে তাকে পেছন থেকে জড়িয়ে ধরে তার চুলে নাক ডুবিয়ে আবারও ঘুমিয়ে পড়ে। স্বামীর বক্ষস্থলের উষ্ণতায় কয়েক পল যেতেই রমণীও ঘুমের অতলে হারিয়ে গেল। জেবি প্রোডাকশন হাউসে সানা এসেছে প্রায় বিকেলের দিকে কাইলিনের সাথে। আজকে আর্যের বডি ডাবলের সাথে শুট হবে ইন্টিমেট সিনগুলো, তাই আর্যে জেবি কোম্পানিতে চলে গিয়েছে। সেখান থেকে সন্ধ্যায় আসবে প্রোডাকশন হাউসে, কারণ আজ তার শুটগুলো সব রাতের দিকে। যাওয়ার আগে রমণীকে ভালো করে সতর্ক করে দিয়েছে সে যেন সারহাদের ধারে কাছেও না যায়, আর কাইলিন তার আশেপাশে থাকবে। কিন্তু কে শোনে কার কথা? সানা আর এসপি মিলে কাইলিনকে গোল খাইয়ে চলে এলো প্রোডাকশন হাউসে পার্কিং লটে। প্ল্যান হচ্ছে আজকে চৌধুরী মহলে যাবে দুজনে, সেখান থেকে সানিটাকে নিয়ে ঘুরতে যাবে এসপি। কিন্তু তারা গাড়িতে ওঠার আগেই পেছন থেকে কারো আওয়াজ আসে। হেই দানি লঙ্কা। সানা আর এসপি পেছনে তাকাতেই দেখে
রানা তার দলবল নিয়ে। সে তার বাবার থেকে জানতে পেরেছে আজ শুটিং টিম শুট করবে প্রোডাকশন হাউসে, তাই এসেছে। ওই দিনের রেসটা রেস হয়নি, তোমরা তো প্রাইজ না নিয়ে চলে গেলে। আমরা ভিখারি না যে আমাদের প্রাইজ লাগবে। তোর প্রাইজ তুই পকেটে ঢুকিয়ে রাখ। সানার বাক্য শ্রবণ হতেই সানা শব্দ করে হেসে দিল। আই লাইক দিস টোন, বাট আমি মানতে পারছি না এটা তোমরা ওই দিন চিটিং করে জিততেছ। তুই মান না মান, মুরগির রান, এতে আমাদের কি? কথাটা হচ্ছে গিয়ে এবার ডাবল প্রাইজে খেলা হবে, সাথে সামনে আমার গাড়িটা দেখতে পারছো। যদি তোমরা জিতে যাও তো গাড়ি তোমাদের। আর যদি আমরা হেরে যাই? রানা সানার দিকে একটু ঝুঁকে আসতে এসপি হাত দিয়ে তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। এই এই দূরে গিয়ে কথা বল। রানা কয়েক কদম পিছিয়ে গিয়ে ঠোঁট কামড়ে হেসে বলে, তো আমি জিতে যাব কোথাও, তোমরা ভয় পাচ্ছ না তো? হারার ভয়? সে এরকম আরো নানান উস্কানিমূলক বাক্য বলে সানা ও এসপিকে রাজি করালো। হঠাৎ এসপির মাথায় একটা বুদ্ধি এলো, এই মুরগির রানাকে ভালো মতো শিক্ষা দেওয়া, যাতে নেক্সট টাইম আর তাদের রাস্তায় না আসে। সে সানার দিকে তাকিয়ে উল্টো অফার করে, শোন, আমরা তো ওই দিন চিটিং করেই জিতেছি, তাই না? তাই আজ যাতে চিটিং না হয় সেজন্য আমার কাছে একটা বুদ্ধি আছে। কি? তুই সানার বাড়িতে থাকবি, ও চিটিং করছে কিনা সেটা দেখবি, আর আমি তোর ফ্রেন্ডের সাথে থাকবো, সে চিটিং করছে কিনা সেটা দেখতে। মূলত রেসটা হবে সানা আর তোর টিমের সাথে। কি বলছিস কি? ওই মুরগির রান আমার গাড়িতে? আরে তুই তো বুঝতে পারছিস না, ওকে একটু জমের বাড়ি সফর করিয়ে নিয়ে আয়। মুহূর্তে দুজনের চোখে চোখ ইশারায় কথা হয়ে গেল। একজন অপরজনকে চোখ টিপ মেরে সহমত পোষণ করলো। রানা কিছু একটা ভেবে রাজি হয়ে গেল। তার মাথায় চলছে একটাই কথা, কোনো মতে সানাকে মানিয়ে নিজের কাজ হাসিল করতে পারবে, এই মেয়ের অহংকার ভাঙবে। তাই সেও রাজি হয়ে গেল। রানা গাড়ির দিকে যাওয়ার আগে এসপি পকেট থেকে একটা লাল টুপি বের করে তার দিকে এগিয়ে দিল। রানা হাতে নিয়ে তার দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকায়। এসপি তার চাহনি বুঝতে পেরেই বলে, এটা মাথায় লাগিয়ে বসবি, কেন? কারণ লাশ চিনতে সুবিধা হবে। রানা অবাক করা চাহনিতে অবলোকন করলো এসপিকে। দেখ ইয়ার, তুই এখন বুঝতে পারছিস না যার সাথে গাড়িতে উঠছিস এরপর তুই বেঁচে ফিরতে পারবি কিনা, সেই জন্যই বললাম আর কি। রানা পাত্তা না দিয়ে গাড়িতে উঠে বসে। সানা ইঞ্জিন স্টার্ট দিয়ে এক্সেলেটরে পা রাখে। পাশের গাড়িতে রোহিত সাথে এসপি। সানা তার দিকে তাকিয়ে বাঁকা হেসে ধোয়া উঠিয়ে ছেড়ে দিল গাড়ি। পাশে বসে রানার চোখ বড় হয়ে গেল। আরে ইয়ার, আমি এখনো সিট বেল্ট লাগাইনি। সানা গাড়িকে হাই স্পিডে নিয়ে যেতে যেতে বলে, লিসেন মুরগির রান। কিসের মুরগির রান? ওটা রানা হবে? হ্যাঁ, ওই একটা হবে আর কি। শোন, সিট বেল্ট লাগালেও নিশ্চিত উপরে যাওয়ার টিকিট হাতে আসবে, না লাগালেও কনফার্ম টিকিট হাতে আসবে। বুঝলাম না তার কথার মানে কি বলতে চাইছো তুমি? একটু পরে বুঝতে পারবি কি বলতে চাইছি। রানা তার দিকে থেকে দৃষ্টি সরিয়ে সামনে তাকাতেই তার চোখ কপাল, কেননা একটা বড় বাস তাদের দিকে আসছে। কিন্তু সানা এখনো কোনো মন নিচ্ছে না। হে দানিলঙ্কা, সামনে বস, তাড়াতাড়ি গাড়ি অন্যদিকে ঘুরাও। আব্বে ইয়ার, এত তাড়াতাড়ি গাড়ি ঘোরালে মজা থাকবে বল? ঠিক 2 মিটার সামনে, তখনই গাড়ি ঘোরালে মজা আসবে, খেলাটা জমে উঠবে। আরে বেঁচে থাকলে তো জমে উঠবে। সানা তার কথা শুনলো না। ঠিক বাস সামনে আসার পরে সে হঠাৎ গাড়ি অন্যদিকে নিয়ে গেল। এদিকে বাসের ড্রাইভার সামনে গিয়ে তাদের দিকে গালি ছোড়ে। এমনটা শুধু একবার হলে রানা মেনে নিত, কিন্তু 4-5 বার হয়েছে এমন। এই মেয়ে ঠিক সামনে আসলে গাড়ি ঘোরায়। এদিকে সে সিট বেল্ট লাগানোর সময়ও পাচ্ছে না, কারণ গাড়ি একবার এইদিকে তো আর একবার ওদিকে যাচ্ছে। ইতিমধ্যে রোহিতের গাড়ি তাদের পাশাপাশি চলে এসেছে। এসপি রানার ভয়ার্থ চেহারার দিকে তাকিয়ে সেখান থেকে তাচ্ছিল্য ভরা বাক্য ছড়ে, হেই মুরগির রান, এনজয় ইউর ডেথ জার্নি ব্রো। ও বিনা টিকিটে তোকে জমের বাড়ি ঘুরিয়ে নিয়ে আনবে। রানার জীবনে প্রথম মনে হচ্ছে সে ভুলে কারোর সাথে পাঙ্গা নিয়েছে। তাই সে সানার দিকে তাকিয়ে বলে, স্টপ দা কার, আমি নামবো। আব্বে ইয়ার, এখন আর কোনো স্টপিং নাই, এখন অনলি গাড়ি ইজ রানিং। এই বলে সে আরো স্পিড বাড়িয়ে দিল। এদিকে রানার প্রাণ ওষ্ঠাগত। সে চিৎকার করে ওঠে, ও মাই গড, শি ইজ টোটালি ও মাই গার্লস, প্লিজ গাড়ি থামাও। গাড়ি এখন শুধু গন্তব্যে গিয়ে থামবে রে। আরে এই গন্তব্যটা কোথায়? ডিরেক্ট জমের বাড়ি। নো। ঢাকার মহাখালীর রাস্তা ধরে শো শো করে এগিয়ে চলেছে পাশাপাশি দুটো গাড়ি। রানার শ্বাস প্রশ্বাস ভারী। এই মুহূর্তে সে মনে করতে চাইছে সে সকালে কার মুখ দেখে উঠেছে। না, মনে পড়ছে না। মোট কথা সে মনে করার অবস্থাতেই নেই। সে লাইফে এইভাবে কাউকে গাড়ি চালাতে দেখেনি। কোথায় সে ভেবেছিল এই মেয়েকে বেডে নিয়ে যাবে, এখন তার মনে হচ্ছে সে নিজেই হসপিটালের বেডে চলে যাবে।
তার ভাবনার মধ্যেই তাদের দিকে আবারও ট্রাক ধেয়ে আসছে। মূলত সানা উল্টো দিকের রাস্তায় গাড়ি চালাচ্ছে, এতে নাকি তাড়াতাড়ি জিতে যাবে। রানা চিৎকার করে ওঠে। আরে ইয়ার, গাড়ি ঘুরাও। রানার তৈতকারী শুনে রেগে গেল সানা, স্টিয়ারিং এক হাতে ধরে তার দিকে তাকায়। কি বলি মুরগির রান, তুই কি আমায় অর্ডার দিচ্ছিস? আমি কারো অর্ডার মানি না, বুঝলি? সুন্দর করে বল তাড়াতাড়ি, এক্ষুনি। রানা হাত জোর করে করুণ স্বরে বলে। প্লিজ গাড়ি ঘুরান ম্যাডাম। ঠোঁটের কোণে কুটিল হাসি ফুটে ওঠে সানার। এমনিতে আমি কারো অর্ডার মানি না, বাট আজকের বিষয়টা আলাদা। এখানে আমার লাইফও আছে, তার উপর ওই হাড়ে বজ্জাত রণবীরকে এখনো আচ্ছা মতো শিক্ষা দেয়নি, তাই তুই বেঁচে যাবি, ডোন্ট ওয়ারি। রানা তার একটা কথাও শুনলো কিনা সন্দেহ। তার জীবন নিয়ে টানাটানি এখানে। সানা ট্রাকের সামনে গাড়ি ঘোরাতে অন্য পাশে আরেকটা আসে, এটাও পাশ কাটিয়ে ঠিক আগ মুহূর্তে একটা স্বস্তির শ্বাস ছেড়ে স্টিয়ারিং এ থাবা মেরে বলে। ইট লুকস লাইক সাবওয়ে রেলওয়ে। এ মুরগির রান, ডু ইউ এনজয়? আই এম ডাইং। আরে লাইফের রিস্ক না থাকলে মজা আসে বল? এমন মজার দরকার কি যেখানে লাইফ থাকবে না? শোন, মজাটাই ওখানে যেখানে জীবনটাই ভেজালে। তোর মজা আমি বের করব মা। রানার মুখে অশ্রাব্য ভাষায় গালি শুনতেই সানা অগ্নি দৃষ্টিতে তার দিকে তাকালো। নাকের পাটাতন ফুলিয়ে শক্ত কণ্ঠে বলল। তা তোর সাহস এত বড়, তুই রাক্ষসী রানী কটকটিকে গালি দিয়েছিস, তার উপর গলা উঁচিয়ে কথা বলেছিস? শালা, আমার জামাইও গলা উঁচিয়ে কথা বললেই ইচ্ছে করে গালের নিচে বাজাই কতগুলা। শুধুমাত্র একটা মাত্র জামাই বলে বেঁচে গিয়েছে। তুই কিসের কি রে? হ্যাঁ, তোর তো গলা কেটে হাতে ধরিয়ে দেবো আমি। যা, স্টিয়ারিং ছেড়ে দিলাম, তোর গাড়ি এই ট্রাকের নিচে পড়ে আত্মহত্যা করুক। রানার চোয়াল ঝুলে যাওয়ার উপক্রম। ইমি সত্যি স্টিয়ারিং ছেড়ে দিয়েছে। সে তাড়াতাড়ি কোনো মতে স্টিয়ারিং ধরে সানার দিকে চোখ গরম করে বলে। এই মেয়ে, তোমার মৃত্যুর ভয় নেই? সানা নিরেট কণ্ঠে প্রত্যুত্তর করে। মৃত্যুর ভয়? লাইফে কিছু নেই যার জন্য ভয় থাকবে রে? হ্যাঁ, গাড়ি নেই, বাড়ি নেই, জামাই আছে সেও মনে নাই, ব্যাংক আছে কিন্তু টাকা নাই, চারিদিকে শুধু নাই নাই আর নাই। তার মাঝে আমার জীবন রেখে কি লাভ বল? রানার ইচ্ছে করছে নিজের মাথা নিজে ফাটিয়ে ফেলে। কোন পাগলের পাল্লায় পড়েছে সে? তারপরও করুণ স্বরে বলে। প্লিজ 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 ম্যাডাম, আমাকে বাঁচান। সানা তেরছে চোখে তাকে অবলোকন করে ক্লেশাত্মক কণ্ঠে শোধালো। আচ্ছা সর, দেখছি। রানা একটা দীর্ঘশ্বাস ছেড়ে নিজের জায়গায় গিয়ে বসে। কিয়ৎকাল পরে সানা উৎফুল্ল চিত্তে বলে। এই মুরগি রান, হু ইজ দিস? লুক লাইক কালনাগিনিস। এখানে কালনাগিনী আসবে কোথা থেকে? এসব তো শুধু সিরিয়াল কিলারে থাকে। না 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 না, আমার লাইফেও একটা কালনাগিনী আছে রে, আজকে আমি একে উপরে পাঠিয়েই ছাড়বো। হোয়াট? রানার কণ্ঠস্বর থেকে বাকি বাক্যটুকু বের হলো না। তার আগেই তার চোখ কপালে, কেননা সানা সত্যি সত্যি সামনের গাড়ি ধাক্কা দেওয়ার জন্য হাই স্পিডে গাড়ি ছুটিয়ে নিয়ে যাচ্ছে। ঈশানী রওনাকের সাথে শুট শেষে ফিরেছে মাত্র। রাতে তার শুট নেই। হঠাৎ তাদের গাড়ি পেছন থেকে কেউ জোরে ধাক্কা মারে। দুজনের সিট বেল্ট থাকায় তেমন ক্ষতি হয়নি, সানারও তাই। কিন্তু সিট বেল্ট ছাড়া রানা গিয়ে সামনে ধাক্কা খায়। তাদের পেছনে এসপি ও রোহিতের গাড়ি থামে। 2 মিনিটের মাথায় আরো 2টা পুলিশের গাড়ি থামে। তারা সানা ও রোহিতের পিছু কখন থেকে নিচ্ছে, কেননা দুজনে অলরেডি 5টা চেকপোস্ট মিস করে চলে এসেছে। গাড়ি থেকে নামেন আমানত দুলাল। ঈশানী গাড়ি থেকেই বের হয়ে সানাকে দেখে বিস্মিত। ডাইনি তুই? হাই কালনাগিনী। ঈশানী নিজের নাকের পাটাতন ফুলিয়ে চোখ গরম করে চলে গেল আমানত দুলালের দিকে কমপ্লেইন করতে। রানা মাথা ধরে নেমে আসে। এসপি ঠোঁটে কুটিল হাসি ঝুলিয়ে তার পাশে দাঁড়ায়। কিরে মুরগির রান, তুই তো এখনো বেঁচে আছিস। আমি তো ভাবলাম তুই এতক্ষণে জমের বাড়ি পৌঁছে গেছিস, রান থেকে রোস্ট হয়ে গেছিস। রানা প্রত্যুত্তর করার অবস্থায় নেই, কারণ তার মাথা ডিরেক্ট ঘুরছে। সানা এগিয়ে যায় ঈশানীর দিকে। ওই কালনাগিনী, এদিকে আয় আগে। শোন, তোর সাথে আমার কথা বলার কোনো ইচ্ছা নেই। আর তোর ইচ্ছার এক আনা মূল্য নেই আমার কাছে। তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে যায় এই নিয়ে। অন্যদিকে এসপি ও রানার মধ্যেও বিবাদ শুরু হয়ে গিয়েছে। রওনাক ও রোহিত দুজনে একবার এদিকে তাকাচ্ছে তো একবার ওদিকে, যেন দুজনেই দর্শকের ভূমিকা পালন করছে। তাদের ঝগড়ার মধ্যে আসে আমানত দুলালের গর্জন। হাবিলদার, অ্যারেস্ট দেম অল। স্যার, আমি ভিকটিম। রাস্তায় ঝগড়া করার জন্য অ্যারেস্ট। ঈশানীর চোয়াল ঝুলে যাওয়ার অবস্থা। এমন আইন কবে থেকে বের হয়েছে সে নিজেও জানে না। রানাও তার মতো করে বলে।
স্যার আমিও ভিকটিম। যে গাড়ি ধাক্কা দিয়েছে সেই গাড়ি কার? স্যার আমার। তাহলে স্যার গাড়ি আমার, কিন্তু চালিয়েছে ও। আঙুল দিয়ে ইশারা করলো সানার দিকে। রমণী সাথে সাথে নিজের চেহারা বাচ্চাদের মতো করে আমানত দুলালের দিকে তাকিয়ে বলে, স্যার জাস্ট লুক অ্যাট মাই ফেস। এর থেকে মাসুম সকাল আপনি পৃথিবীতে আর কোথাও পাবেন না। আমি গ্যারান্টি দিলাম 100%। যদি পান তাহলে এই মুরগির রানকে যাবজ্জীবন কারাদণ্ড দিবেন। আপনার মনে হয় আমি এমন একটা কাজ করতে পারি? ও সকাল দেখেন, দেখেই তো মনে হচ্ছে সুন্দরবনের গরু চোর। রানা দন্তপাটি পিষে এগিয়ে যায় সানার দিকে। কি বললি? আমি গরু চোর? এসপি পেছন থেকে দৌড়ে এসে ধাক্কা দিয়ে সরিয়ে দিল তাকে। শালা, ও ভুল বলেছে, তুই তো গাধা চোর। আবারও তাদের মধ্যে শুরু হলো তুমুল ঝগড়া। এবার চিৎকার করে ওঠেন আমানত দুলাল। শাট আপ। কে গরু চোর কে গাধা চোর সেই সব কিছু পুলিশ স্টেশনে গিয়ে হবে। তাদের সবাইকে হাত করা পরিয়ে দাও। লেডি কনস্টেবল না থাকায় সানা ও ঈশানীর হাতে হ্যান্ডকাফ পরানো হয়নি। না হয় রোহিত, এসপি, রওনাক, রানা সবার হাতে হাত করা। সানা ঈশানীকে বগল দাবা করে বলে, চল কাল নাগিনী, আমার কতদিনের স্বপ্ন আমি আর তুই একসাথে বসে ডাল ভাত খাবো। চল খেয়ে আসি, তাও ফ্রিতে। তুই আমার হাত ছাড়, আমি তোর সাথে যাব না। আমি একজন সুপারস্টার। আব্বে সুপারস্টার, গ্যাংস্টার, রকস্টার, প্রাইম মিনিস্টার, জেলে গিয়ে সবাই ডাল ভাতই খায়। তুই সুপারস্টার হিসেবে একটু আলুর ভর্তা ফ্রি পাবি, আর কি এতে আর কি হয়েছে বল? আয় আমরা আলুর ভর্তা শেয়ার করে খাবো। হ্যাঁ, আমি তোর সাথে আলুর ভর্তাও শেয়ার করব না। তোর করার দরকার নেই, আমি নিজে খাবলা দিয়ে নিয়ে নিব। চল। ঈশানী মুখটাকে বেজার করে তার দিকে তাকায়। সানা তাকে টেনে নিয়ে যাচ্ছে গাড়ির দিকে। পরপর দুটো পুলিশের গাড়ি সাইরেন বাজিয়ে চলে যায় থানার উদ্দেশ্যে। গাড়িতে আমানত দুলাল বাড়ির লোকজনকে খবর দেওয়ার জন্য নাম্বার চাইলে সানা আর্জের নাম্বার দেয়। ঈশানী তার ম্যানেজার ও রানা তার বাবার সেক্রেটারির নাম্বার দেয়। সে ইবনের নাম্বার দিতে চেয়েছিল, কিন্তু ইবন ইন্ডিয়াতে গত 2 দিন ধরে শুটের জায়গা ও বিজনেসের কারণে। আর যে জেবি কোম্পানি থেকে বের হয় প্রোডাকশন হাউসের উদ্দেশ্যে। প্রায় সন্ধ্যা 7:30টার দিকে সে আজ সম্পূর্ণভাবে ভেবে নিয়েছে সারহাদের সাথে সানাকে নিয়ে ডিরেক্ট ওপেনলি কথা বলবে। পথিমধ্যে তার ফোনে কল আসে। ফোন উঠাতে তার হাত মুষ্টিবদ্ধ হয়ে আসে। অন্য পাশের কথা শুনে কানের থেকে ফোন নামিয়ে জ্যাকের দিকে আদেশ ছড়ে, জ্যাক, আগে পুলিশ স্টেশন চলো, কেননা আমার ম্যাডাম ওখানে। জ্যাক গাড়ি অন্যদিকে ঘুরিয়ে নেয়। পেছন পেছন আরো 4টা গাড়িও মোড় ঘুরিয়ে নেয়। আর যে মুঠো ফোনখানা শক্ত করে চেপে ধরে রুক্ষ স্বরে আওড়ায়, এই মেয়েটাকে নিয়ে আমি কোথায় যাব? হারে হারে জ্বালাচ্ছে আমাকে। রোজ নতুন নতুন কোনো না কোনো কাণ্ড করে খানতে হবে। পাশে বসা আয়ান ঠোঁট টিপে হাসি চেপে বলে, স্যার আপনার এইগুলো ম্যামকে বলা উচিত। আমার ম্যাম যদি আমার কথা শুনতো তাহলে আমি তোমাদের বলতাম। সামনে বসা কাইলিন ঠোঁট কামড়ে হাসছে আর মনে মনে ভাবছে, যে ইশারায় আন্ডারগ্রাউন্ড কন্ট্রোল করে সে একটা বউকে কন্ট্রোল করতে পারছে না। তার ভাবনা ছিঁড়ে আসে আর্যের গম্ভীর স্বর। জ্যাক, তাড়াতাড়ি গাড়ি চালাও, 2 মিনিটে পুলিশ স্টেশনে যাবে। তুমি ঠিক 2 মিনিটেই যাবে। কিন্তু স্যার আপনার আর 10 মিনিট পর শ্যুট, ওইখান থেকে বারবার কল আসছে। আর্য নিজের হাত ঘড়ির দিকে তাকিয়ে বলে, আজকে সব শুট ক্যান্সেল করো। স্যার, আয়ানের জিহ্বা খুশি আর বাকি বাক্য বেরোল না। আর্য আবারও তাড়া দিতে থাকলো জ্যাককে তাড়াতাড়ি গাড়ি চালানোর জন্য। সেটের একপাশে সারহাদ বসে আছে একটা চেয়ারে, মনিটরের সামনে। সন্ধ্যার আলো তখন ধীরে ধীরে নরম হয়ে এসেছে, কিন্তু তার চোখে কোনো নরমত্ব নেই। টেকনিক্যাল টিম নীরবে কাজ চালাচ্ছে। লাইট ঠিক করা, ফোকাস টানা, সাউন্ড চেক সবই চলছে। অথচ কেন্দ্রে যে মানুষটা থাকার কথা সে নেই। আর যে এখনো আসেনি। তার 2 হাত চেয়ারের হাতলে স্থির, কিন্তু আঙুলের ডগা অস্থির। নখ দিয়ে সে ধীরে ধীরে কাঁধে আঁচড় কাটে অজান্তে। শব্দটা খুব ক্ষীণ, কিন্তু তার মাথার ভেতর সেটা বজ্রধ্বনির মতো। তার ভাবনা ছিঁড়ে একজন মেম্বারের আওয়াজ আসে। সারহাদ মাথা তোলে, চোখে সেই ঠান্ডা দৃষ্টি। সব রেডি থাকুক, ও এলে 1 সেকেন্ডও দেরি নয়। সে আবারও বসে। চারপাশের শব্দগুলো তার কানে আসে না। তার মাথার ভেতরে কেবল একটাই দৃশ্য, আর্যের চোখে সে বিজয়ের হাসি। সানাকে চুমু দেওয়া আর নিজের ভেতরে জমে থাকা আগুন। সে আজ নিজেও মনে মনে কঠিন সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। আর্য আসলে সে তার সাথে ওপেনলি কথা বলবে। কেন সানার পেছনে পড়ে আছে সে? কোথাও আর্য সানাকে, এই ভাবনাটা আসতে সে হাত মুষ্টিবদ্ধ করে চল শক্ত করে নিল। মুখে বিড়বিড়ালো, না না, এটা অসম্ভব, এমনটা হতেই পারে না। একটা গভীর শ্বাস টেনে নিয়ে নিজেকে সামনে চেয়ারে হেলান দিয়ে বসে।
চোখ জোড়া বন্ধ করতে ভেসে উঠল তার বাবার চেহারা। স্যার, লোকে বলে দুর্বলতাই ধ্বংসের কারণ, কিন্তু আমি বলি অকৃতকার্যরাই সবচেয়ে বড় ধ্বংস ডেকে আনে। ওর রক্তের মূল্য চুকাতে হবে তোমায়। তড়াক করে চোখ খুলে নিল সে। চোখের সাদা অংশ লাল হয়ে উঠেছে। নিজের তর্জনী দ্বারা কপাল ঘষে নিরেট কণ্ঠে আওড়ায়, রক্তের মূল্য কখনো আমার সানাম হবে না। আবারও নিজের আঁখি জোড়া বন্ধ করতে ধরা দিল জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো। ঠোঁটের কোণে দেখা দিল মুচকি হাসির রেশ। অতীত ফারুকি নিবাসের সদর দরজায় দাঁড়িয়ে উকি দিচ্ছে 8 কি 9 বছরের একটা ছোট মেয়ে। সিঁড়ি দিয়ে নামছে এক যুবক। মেয়েটিকে নজরে আসতে শক্ত কণ্ঠে বুলি ছড়ে, কাকে চাই? বাচ্চা মেয়েটা ড্যাব ড্যাব করে ওর দিকে তাকায়। এসপি কোথায়? এসপি ঘুমাচ্ছে। আচ্ছা, তাহলে আমি পরে আসবো। ও ঘুম থেকে উঠলে বলবে আমাদের বাড়ি যেতে। এই বলে সে বাইরে যাওয়ার জন্য পা বাড়াবে, এমন সময় পেছন থেকে আসে গম্ভীর পুরুষালী স্বর। স্টপ, এদিকে আসো। মেয়েটা ফিরে গুটি গুটি পায়ে এগিয়ে গেল সেই দিকে। প্রশ্নবোধক চাহনি নিক্ষেপ করলো যুবকের ওপর। তুমি ওই দিন আমাকে বাঁচিয়েছো কেন? নিশ্চয়ই তোমার কোনো স্বার্থ ছিল। তুমি মার খাচ্ছিলে তাই? একটা বাচ্চা মেয়ের মুখে এমন কথা শুনে এগোতে লাগলো বোধহয় যুবকের। তাই গলা খাকারি দিয়ে টপিক ঘোরানোর জন্য বলে, চকলেট খাবে? মেয়েটির মাথা উপর নিচে নাড়িয়ে হ্যাঁ বোঝালো। যুবকটি পকেট হাতড়ে এসপির জন্য রাখা চকলেট খানা বের করে দিতে গিয়ে উপরে তুলে নিল। চকলেট দিব, বাট তুমি প্রথমে তোমার নাম বলো। সানা, এবার দাও। ছেলেটি দিয়ে দিল। সানা চকলেট হাতে পেয়ে দৌড়ে চলে গেল। ছেলেটা ওইদিকে তাকিয়ে ঠোঁটের কোণে হাসি বুলিয়ে আওড়ায়, ফার্স্ট টাইম কেউ আমাকে স্বার্থ ছাড়া বাঁচিয়েছে। নাম সানা, নট পারফেক্ট। সানাম, ইয়া, সানাম ইজ পারফেক্ট ফর ইউ। হঠাৎ সারহাত চোখ খুলে ফেলে। সম্পূর্ণ আদলে খুশির বেশ। ঠান্ডা নিরুত্তাপ স্বরে আওড়ায়, ইউ নো সানাম, 12 বছরের মানুষ বদলে যায়। আমি ভেবেছিলাম তুমিও বদলাবে, কিন্তু তুমি এখনো সেই আগের মতোই আছো। একই চোখ, একই সাহস। কবে তুমি পুরোপুরি আমার হবে? একান্তই আমার। থানার সামনে গাড়ি থামে প্রায় রাত 8টার দিকে। সানা ঈশানের কানে ফিসফিস করে বলে, জানিস কালনাগিনী, আমার মিশন টু পুলিশ স্টেশন কত দিনের স্বপ্ন ছিল, তা তোর সাথে। বিধি, তুমি ধন্য আমার স্বপ্ন পূরণের জন্য। কারোর পুলিশ স্টেশনে আসা কিভাবে স্বপ্ন হতে পারে? ওসব তুই বুঝবি না। তোর মতো ছোট্টখাটো ড্রিম নিয়ে আমি তো ঘুরি না। আমার হাজব্যান্ডকে দেখলেই বুঝতে পারবি আমি কত মেয়ে ড্রিম হাতের মুঠোয় নিয়ে ঘুরি। এই বাক্যটা শ্রবণ হতে ঈশানীর সারা শরীর যেন জ্বলে উঠেছে। সাপের মতো সে ফুঁসে সানার দিকে রক্তচক্ষু নিয়ে তাকায়। সানা তার অবস্থা দেখে ঠোঁট টিপে হেসে বলে, ওলে বাবা লে, আমার নাগিন সোনা, এত ফুলাফুলিস না, ফেটে যাবি। তারপর আমি কাকে কালনাগিনী বলবো বলতো? তুই তো আমার লাইফের অন্যতম এন্টারটেইনমেন্ট। আরজি তোকে দয়া করে বিয়ে করেছে। নাগিন সোনা, উল্টা হয়েছে তোমার কথা। আমি ওই আরজিকে দয়া করে বিয়ে করেছি। যাই হোক, এই এসপি, সবগুলোকে আটকা, আমি আগে গাড়ি থেকে নামবো। রোহিত মাত্র নামতে গিয়েছে। সানার কথা শুনে হুডির টুপি ধরে তাকে পেছনে নিয়ে যায় এসপি। এই রুহফজা, পেছনে যা, আগে কটকটি নামবে। রোহিত মুখ বাঁকিয়ে রানার কাছে চলে গেল। সানা ঈশানের জামায় আটকে রাখা কালো চশমাটা লাগিয়ে নামে। পেছন পেছন সবাই নেমে এলো। ভিতরে ঢুকে এসপি সানার কানে ফিসফিস করে বলে, বেস্টি, তাণ্ডব লীলা। ওকে বেস্টি। দুজন দুজনের দিকে তাকিয়ে চোখের ইশারায় তাদের কথা হয়ে গেল। আমানত দুলাল টেবিলে বসে হাত ছোড়েন। আপনারা একে একে কমপ্লেন বলেন। সবার আগে ঈশানী এগিয়ে যায়। স্যার, ওই ডাইনি। সানা হাত দিয়ে রানার রোহিতকে দুদিকে ধাক্কা দিয়ে সরিয়ে বলে, ওই কে ডাইনি? তুই রাস্তার মাঝখানে গাড়ি চালাবি কেন? হ্যাঁ, আমি সাইডেই চালাচ্ছিলাম। কিন্তু আমার চোখের মাঝখানে কেন পড়েছে? আর তুই পড়লেই ধাক্কা দিবি? শুরু হয়ে গেল দুজনের মধ্যে এই নিয়ে কথা কাটাকাটি। আমানত দুলাল দাঁড়িয়ে দুই পক্ষের উদ্দেশ্যে বলেন, দেখুন, আপনারা শান্ত হন। তাকে বাক্য সম্পূর্ণ করতে না দিয়ে সানা হাত থামিয়ে দিল। প্লিজ স্যার, বিটুইন টু উমেন নট অ্যালাউড ম্যান। মানে দুই মহিলার মধ্যে পুরুষের কথা বলা নিষেধ। এই নিয়ম কবে থেকে হলো? জবে থেকে কটকটির জন্ম হয়েছে। হ্যাঁ, তো কালনাগিনী কোথায় ছিলাম আমরা? মনে পড়েছে, সব দোষ তোর। না তোর। তোর, তুই ক্রিমিনাল, তুই কালপ্রিট। তাদের ঝগড়ার মধ্যে বাম হাত ঢুকিয়ে অদূরে দাঁড়িয়ে থাকা রানা। সব দোষ এই দানিলঙ্কার। সানা তড়াক করে তার দিকে তাকায়, নাকের পাটাতন ফুলিয়ে হুঙ্কার ছড়ে, এসপি
ওই মুরগির রানকে ভালো করে ভেজে সাথে রুহ আফজা দিয়ে খেয়ে ফেল। ওকে যথা আজ্ঞা। এই বলে এসপি গিয়ে বসিয়ে দিল রানার মুখে একটা। এমনিতেই রানার মাথা ঘুরছে, তার উপরেই ছেলে। রোহিত এগিয়ে আসতে সেও খেয়ে ফেলে কয়েকটা। তাদের মধ্যে শুরু হয় তুমুল মারামারি। আমানত দুলাল ইশারা করতেই একজন হাবিলদার এগিয়ে আসে, আর সে দুর্ভাগ্যক্রমে পড়ে যায় এদের মাঝখানে। ব্যাস, খেয়ে ফেলে মার। কোনো মতে সে নিজের জীবন নিয়ে বেরিয়ে আসে। এদিকে ঈশানী আর সানা, রওনক একবার এগিয়ে এসেছিল। সানা তাকে ডঙ্কার বলে একগাদা অপমান করে দিয়েছে। আমানত দুলাল কি এই দিক সামলাবেন না ওই দিক? অন্যদিকে রাত হওয়াতে থানায় মাত্র 5 জন, উনি সহ। একজনের দিকে তাকিয়ে আদেশ ছোড়েন, আরে এদের থামাও। স্যার, এরা মেয়ে আর লেডি কনস্টেবল নাই। তাহলে ওদের থামাও। স্যার দেখেন, একজন মার খেয়ে কেমন হালাত বানিয়ে বসে আছে। আরে তোমরা কেমন পুলিশ যে মার খা। স্যার তাহলে আপনি যান। আমানত দুলাল গলা খাকারি দিয়ে বসে পড়েন। তিনি কি এই বয়সে মার খেতে চান নাকি? ঘটনার এক পর্যায়ে রোহিত এসপির মুখে একটা থাবা মেরে দিল। মুহূর্তে এই বিষয়টা সানার নজরে আসে। সানা ঈশানীকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। কালনাগিনী, তোকে পরে দেখে নিব। ওই রুহ আফজার বাচ্চা। এই বলে সে এগিয়ে গেল রোহিতের দিকে, আঙুল উঁচিয়ে গর্জে ওঠে, রুহ আফজার খালি বোতল বিটকেলের গায়ে হাত তোলার সাহস হলো কি করে? হ্যাঁ, সানা বলতে দেরি ঠাস করে একটা থাপ্পড় দিতে দেরি হয়নি। রোহিত সানার দাবাং মার্কা থাপ্পড় খেয়ে তার মনে হচ্ছে দাঁতগুলো সব পড়ে গিয়েছে। মুহূর্তে তার দুনিয়া ঘুরে ওঠে। সানা এসপির দিকে তাকাতেই নজরে আসে ঠোঁটের কোণে রক্ত। কাল বিলম্ব না করে ঘুরে রোহিতের জন্য অন্য গালে আর একটা দিল বসে। এবার রোহিতের মুখ পুরো অবশ হয়ে গিয়েছে। রোহিত 2 গালে হাত দিয়ে দাঁড়িয়ে ভাবছে সে লাইফে এত জোরে থাপ্পড় খেয়েছে কিনা সন্দেহ। অন্যদিকে ঈশানী সানার ধাক্কায় একটু পিছিয়ে যেতে পেছনের লকআপের 7-8 জন অপরাধীদের মধ্যে একজন তার দিকে কুমন্তব্য ছড়ে। ঈশানী ঘাড় কাত করে তাদের দিকে তাকাতেই সবগুলো কেমন দাঁত বের করে বিশ্রীভাবে হেসে ওঠে। ঈশানী তাদের দিকে কটমট দৃষ্টি নিক্ষেপ করে সানার দিকে এগিয়ে গেল। এই ডাইনি, ডাইনি শোন। সানা এদিকে বিজি রোহিত আর রানার সাথে বোঝাপড়া করতে। অন্যদিকে আমানত দুলাল তো আছে, কখন থেকে চিৎকার করেই চলেছেন। ঈশানীর কণ্ঠ কানে আসতেই সে বিরক্তিসূচক দৃষ্টি নিক্ষেপ করে। কি ডাইনি ডাইনি করছিস? তারপর লাইন বল। ওদের থেকে একজন বলেছে কি সুন্দরী লাগবে নাকি। শালা আমি কি মেয়ে সাপ্লাই মারি নাকি? ওদের জন্য সুন্দরী আনবো কোথা থেকে? হ্যাঁ, না না, ওরা আমাকে বলেছে। কি তোকে বলেছে? হ্যাঁ, আমাকে বলেছে। এদের কলিজা এত বড়? সানা রোহিতের কলার ছেড়ে এগিয়ে যায় লকআপের দিকে। অপরাধীদের দিকে প্রশ্ন করে, ওই কোনটা সুন্দরী লাগবে বলতো? সামনে থেকে একজন আবারও বলে, দাঁড়া, তোদের লাগাচ্ছি সুন্দরী। এ হাবিলদার, তাড়াতাড়ি লকআপের দরজাটা খোলতো, এদের সুন্দরী লাগবে। এই বলে সে কনস্টেবলের দিকে এগিয়ে গেল। আমানত দুলালের এত শব্দ কোলাহলের মধ্যে তার হুঁশ নেই। উনি ওনার 30 বছরের কর্মজীবনে এত কোলাহলের ভিতরে কখনোই ছিলেন না। তিনি মাথা ধরে বসে আছেন। ওনার পাশে একজন হাবিলদার ওনাকে বাতাস করতেছে। স্যার আপনার কি রাগ হচ্ছে? রাগ কাকে বলে? স্যার আপনার নাম মনে আছে? নাম কি আমার? তাদের কথার মধ্যে আসে সানার আওয়াজ। এ হাবিলদার, তাড়াতাড়ি চাবি দেন, ওদের সুন্দরী লাগবে। কি বলছেন ম্যাডাম? চাবি দেওয়া যাবে না। আপনি চাবি দিবেন নাকি আমি পুলিশ স্টেশনের নামে পুলিশ স্টেশনে কমপ্লেন করব? হ্যাঁ, একজন মেয়েকে হেনস্থা করা হয়েছে এখানে। কে বলেছে? আপনি বলেন, আমি বিচার করব। দেশের অবস্থা খারাপ, আমি কাউকে বিশ্বাস করি না, নিজের বিচার নিজেই করি। চাবি দেন। হাবিলদার আমানত দুলালের দিকে তাকায়। আমানত দুলাল হাত দিয়ে ইশারা করে বলেন, যা চায় দিয়ে দাও। হাবিলদার লকআপের চাবি দিতেই সানা লকআপ খুলে ভেতরে গেল। এবার বল, কোন কুত্তার সুন্দরী লাগবে? আজকে সুন্দরী গুলে খাওয়াবো, সাথে ভবিষ্যৎ এমন ভাবে ওড়াবো যেন ভবিষ্যতে আর সুন্দরী না লাগে। তাদের থেকে একজন এগিয়ে আসতেই সানা তার সেন্সিটিভ জায়গায় লাগায় এক লাথি, সাথে থাপ্পড়। এবার বল, সুন্দরীর অ্যাকশন কেমন লাগে? হাঁক ছড়ে এসপির দিকে। এসপি, কাঁটা চামচ নিয়ে আয়, আজকে এদের চোখ তুলে মার্বেল খেলবো আমি। এসপি রানা আর রোহিতের সাথে ব্যস্ত ছিল। সে ডাক শুনে এগিয়ে যায় সেই দিকে। কি রে, কি হয়েছে? তুই এর ভেতরে ঢুকলি কিভাবে? এদের নাকি সুন্দরী লাগবে। কি কুত্তার বাচ্চাগুলো তোকে এই কথা বলেছে? না, ওই কালনাগিনীকে বলেছে। আচ্ছা, ওই কালনাগিনীকে? তাহলে ঠিক আছে। সানা চোখ বড় বড় করে তার দিকে তাকায়, শার্টের কলার টান দিয়ে বলে, এসপি, নারীর অসম্মান। মুহূর্তে এসপির হাত টান টান হয়ে যায়। নারীর অসম্মান? কোন কুত্তার বাচ্চা বলেছিস? আরে আমি দেখে নিব, তুই গিয়ে কাঁটা চামচ নিয়ে আয়, সবগুলো চোখ তুলবো আমি।
এসপি কাঁটা চামচ আনতে চলে যায়। এদিকে সানা আরো একটার দিকে এগিয়ে যেতেই বাকি 4-5 জন বেরিয়ে পড়ে। অপরাধীগুলো কারাগার থেকে বেরোতেই হাবিলদারের চোখ বড় বড় হয়ে যায়। আমানত দুলালের দিকে তাকিয়ে জোরে বলে ওঠে, স্যার, সব অপরাধী জেল থেকে বেরিয়ে গিয়েছে। আমানত দুলাল তড়াক করে উঠে দাঁড়ান। তাড়াতাড়ি দরজা বন্ধ করো। তার হুঙ্কারে একজন হাবিলদার গিয়ে মেইন ফটক বন্ধ করে ওখানে দাঁড়িয়ে যায়, যাতে কেউ বেরোতে না পারে। এদিকে সানা জেলের ভেতর একজনকে ধরে আচ্ছা মতো কেলিয়ে ঈশানীর সামনে নিয়ে আসে। এ কাল নাগিনী, একে থাপ্পড় লাগা জোরে। তুমি কিভাবে? কেন নাগিন শোনা, তোমার হাত নাই? হাত দিয়ে লাগা। ঈশানী আস্তে একটা থাপ্পড় লাগালো, যা দেখে সানার মাথা গরম হয়ে গিয়েছে। আব্বে কাল নাগিনী, তোকে আমি মশা মারতে বলছি? বলেছি এমন জোরে থাপ্পড় লাগাবি যেন দাঁতটা খুলে আসে। দেখ কিভাবে লাগাতে হয়। এই বলে সে নিজেই ঈশানীর গালে একটা লাগিয়ে দিল। ঈশানী গালে হাত দিয়ে বিস্মিত চোখে তার দিকে তাকায়। ড্যাডি, তুই আমাকে মারলি কেন? তোকে দেখাতে কিভাবে থাপ্পড় মারতে হয়। এবার এটার উপর প্র্যাকটিস কর। নে ধর। ঈশানী ওই অপরাধীর কলার ধরে একের পর এক থাপ্পড় লাগাতে থাকে। কাল নাগিনী, যতক্ষণ না ওর দাঁত খুলে নিচে পড়বে ততক্ষণ তুই শুধু লাগাতেই থাকবি। বুঝতে পেরেছিস? আমি অন্যগুলোর চোখ তুলে নিয়ে আসি। পুরো পুলিশ স্টেশনে অপরাধীরা দৌড়াদৌড়ি করছে। পিছনে সানা, এসপি, ঈশানী ও রনক দৌড়াদৌড়ি করছে আমানত দুলালের চারপাশে। কে কার পেছনে ছুটছে, কে কাকে মারছে, তিনি কিছুই বুঝতে পারছেন না। উনি চিৎকার করে ঘুরতে ঘুরতে ঠাস করে বসে পড়েন মাথায় হাত দিয়ে। রোহিত এখনো নিজের 2 গাল ধরে বসে আছে। রানা নিজের মাথা চেপে ধরে বসে। পুরো পুলিশ স্টেশনের কাগজপত্র সব ছড়িয়ে ছিটিয়ে। একজন হাবিলদার এগিয়ে যায় আমানত দুলালের দিকে। স্যার, আপনার কি রাগ হচ্ছে? না, আমার রাগ হচ্ছে না, আমার নিজেকে পাগল পাগল মনে হচ্ছে। আমি সত্যি বলছি, এমন যদি কোনো অপরাধ হতো তাহলে আমি আরও 30 বছর আগেই রিটায়ারমেন্ট নিয়ে নিতাম। তাদের কথোপকথনের মধ্যে একজন হাবিলদার এগিয়ে আসে। স্যার, ওই মেয়েটা একজন অপরাধীর নাক ফাটিয়ে দিয়েছে। তোমার নাক ঠিক আছে? জি স্যার। তাহলে তুমি নাক ধরে বসে থাকো। হাবিলদার ওকে স্যার বলে তার পাশে বসে পড়ে। আরেকজন হাবিলদার কিয়ৎকাল পরে আবারও এগিয়ে আসে। স্যার, ওই মেয়েটা আরেকজন অপরাধীকে থাপ্পড় মেরে দাঁত ফেলে দিয়েছে। তাহলে নিজের দাঁত সামলে বসে থাকো। জি স্যার। তোমার দাঁত ঠিক আছে? ওকে স্যার। হাবিলদার, বরফ নিয়ে এসো। স্যার, এই শীতে বরফ কেন লাগবে? কারণ আমার মাথা ঘুরেছে। একজন বরফ নিয়ে আসতেই উনি আইস প্যাক মাথায় নিয়ে বসে পড়লেন। এই মেয়ে তার 30 বছরের রেকর্ড ভেঙে দিয়েছে। আজকে শুধু তার রাগ হচ্ছে না, ইচ্ছে করছে নিজের মাথা নিজে ফাটিয়ে ফেলে। সে চিৎকার করে ওঠেন তিনি। আরে, এটা কার বউ বাচ্চা রে? প্লিজ ভাই, এসে নিয়ে যা। কান ধরছে। এই মাইয়া আমার খুন করলেও থানায় নিয়ে আসা দূরে থাক, অ্যারেস্টও করবো না। প্লিজ নিয়ে যা ভাই। 1 ঘন্টায় আমি পাবনা টিকিট কেটে ফেলছি। আর যে বিয়ে করবে তার কি হবে? পরপর আর যে 5টি গাড়ি এসে থামে পুলিশ স্টেশনের সামনে। কাইলিন দরজা খুলতেই নেমে আসে আরজে, পেছনে তার অস্ত্রবাহী গার্ডগুলো। আরজে এগিয়ে এসে যখন দেখলো সদর ফটক বন্ধ, তখন আরজে বিগড়ে যাওয়া মেজাজ আরো বিগড়ে গেল। যেখানে তার জন্য সবাই 1 ঘন্টা আগে দরজা খুলে বসে থাকে, সেখানে মুখের ওপর দরজা বন্ধ। সে তো আর জানে না তার বউয়ের জন্য এই দরজা বন্ধ করা হয়েছে। পাশে তাকিয়ে আয়ানকে চোখে ইশারা করতেই সে দরজায় টোকা দেয়। ভেতর থেকে আসে হাবিলদারের আওয়াজ। কে? মানুষ। আর যে কতমত দৃষ্টি নিক্ষেপ করে আয়ানের দিকে। সে তড়িঘড়ি করে শুধরে বলে, আমরা ম্যামকে নিয়ে যেতে এসেছি। আয়ানের কথা শুনে হাবিলদার উৎফুল্ল চিত্তে এগিয়ে যায় আমানত দুলালের নিকট। স্যার, ওই মেয়েটাকে নিতে কেউ এসেছে। আগে ওকে ভিতরে ঢোকাও। আমি সেই ভাগ্যবান ব্যক্তির চেহারা দেখতে চাই। হাবিলদার আচ্ছা বলে দরজা খুলতেই ভিতরে প্রবেশ করে আরজে। আর সামনের দৃশ্য দেখে সবার চোখ ছানা বড়া। কেননা সামনে ঈশানী এক অপরাধীর কলার ধরে থাপ্পড় মারছে, রওনাক আরেকটাকে লাগাচ্ছে, এসপি কারো পিছে দৌড়াচ্ছে, সানা একটাকে চুল ধরে টেনে মুচড়িয়ে ফেলেছে। সারা পুলিশ স্টেশনের কাগজপত্র সব কিছু চারিদিকে। আমানত দুলাল মাঝখানে চেয়ারে বসে, তার মাথায় আইস প্যাক। তার পাশাপাশি 2 জন হাবিলদার বসে তাকে বাতাস করছে। ভদ্রলোকের প্রেশার হাই না লো হয়ে গেছে তিনি নিজেও জানেন না। আয়ান এই দৃশ্য দেখে নিচু স্বরে আওড়ায়, স্যার, হয়তো আমরা ভুল ঠিকানায় চলে এসেছি। এটা থানা কম চিড়িয়াখানা বেশি মনে হচ্ছে। আমি একটু বাইরে গিয়ে আবার ঠিকানা চেক করে বাকি কথা আর কণ্ঠ থেকে বেরোলো না আরজের রক্তচক্ষু দেখে। কিন্তু সামনে থাকা সকল ব্যক্তির চোখে বিস্ময়। ফিসফিস করে বের হলো, আরজের মতো এত বড় সুপারস্টার থানায় কেন?
সানা তাকে দেখতে অপরাধী চুল ছেড়ে ঠিকঠাক হয়ে দাঁড়িয়ে পড়েছে, সাথে সবাইও ঠিক করে দাঁড়িয়ে পড়ে। আর যে কারো দিকে না তাকে এগিয়ে যায় সানার দিকে, একটানে তাকে সামনে এনে তার গালে হাত রেখে দেখলো কিছু হয়েছে কিনা। চিন্তিত স্বরে শুধালো, আর ইউ অল রাইট? সামনের মানবী মাথা উপর নিচ নাড়িয়ে হ্যাঁ বোঝায়। আমানত দুলাল নিজের বিস্ময় কাটিয়ে প্রশ্ন ছড়েন, আর যে এটা তোমার? ওনার কথা কেটে গর্জে ওঠে আরজে, শি ইজ মাই ওয়াইফ। নাও টেল মি, হু ডেয়ারস টু অ্যারেস্ট হার? আরজের মুখের স্বীকারোক্তি শুনে উপস্থিত সবাই যেন বাকরুদ্ধ। কারো গলা দিয়ে কোনো স্বর বেরোচ্ছে না। রানার তো কথাই নেই, সাথে রোহিতের মুখ ইয়া বড় হাঁ হয়ে যায়। এসপি তার দিকে তাকিয়ে ফিসফিস করে আওড়ায়, শালা রুয়াবজা, মুখ বন্ধ কর, মশা ঢুকবে। আর যে আবারও ব্যস্ত হয়ে পড়লো সানাকে নিয়ে। কিয়ৎকাল পরে সবার বোধ আসতেই ফিসফিস শুরু হয়ে গেল। উপস্থিত জনতা বলাবলি করছে, আমি তো জানতাম সুপারস্টার আর যে আনম্যারিড। হ্যাঁ, সবাই তো এটাই জানে। আরে ধুর, এরা সব ক্যামেরার সামনে এক আর পিছনে অন্যরকম। আসতে আমি শুনেছি এই শহরে জওয়ানদের বিপক্ষে যারাই কথা বলে তারাই নাকি পরদিন আর বেঁচে থাকে না। আমার মেয়ে ওর বিগ ফ্যান, সারা ঘর ওর ছবিতেই ভর্তি। কিন্তু আর যে নির্বিকার। সে এগিয়ে গেল আমানত দুলালের সামনে, এক হাতের মুঠোয় বন্ধি সানের হাত, গম্ভীর স্বরে আওড়ায়, কে নিয়ে এসছে ওকে? বাবা, তোমাদের বিয়ের কতদিন হয়েছে? আর যে যদিও তার প্রশ্নের প্রত্যুত্তরে এমন বাক্য আশা করেনি, তারপরও ভনিতা ছাড়াই বলে, 1 বছর। কি বলছো তুমি? এখনো বেঁচে আছো? কেন? আমানত দুলাল মোবাইল ঘেঁটে একটা ছবি বের করে আরজের সামনে ধরেন। দেখো, আমি আমার জন্য পাবনার সিট অলরেডি বুকিং করে ফেলেছি, আর 1 ঘন্টা পরে আসলেই তুমি আমাকে ওখানেই পেতে। আরজে সন্দিহান দৃষ্টিতে পাশের রমণীর দিকে তাকায়। সানা আর চোখে তাকে দেখে অন্যদিকে ফিরিয়ে নিল মুখ। এভাবে কয়েকবার হওয়ার পর আরজে যা বোঝার বুঝে নিল। গলা খাকারি দিয়ে পুরো আত্মবিশ্বাসের সাথে বলে, আমার বউ এমনটা লাইফেও করতে পারে না, সব দোষী 12 ভাতের। আর যে হাত দিয়ে এসপি কে ইশারা করতে এসপি যেন আকাশ থেকে পড়লো। মানে এটা কোনো কথা হলো ভাই? সে কাঁদো কাঁদো স্বরে বলে, আমার কোনো লাভ লস নেই রে, শালা আমার পুরো লাইফটাই লস এই 2টা পাগল বউ জামাইয়ের চক্করে। কাল এর বউ একে খুন করলে ওই জাউরা ডেথ নোটে আমার নাম লিখবে, এতে আমার কোনো সন্দেহ নাই। আর যে এসপির কথায় পাত্তা না দিয়ে সামনে তাকায়। সোয়ার। তার কথা কেটে আমানত দুলাল হাত নাড়িয়ে বলেন, আর কিছু লাগবে না বাবা, শুধু বউ নিয়ে যাও, বেঁচে থাকো, ওর 7 খুন মাফ। আর পাবনা টিকিট লাগলে আমারটা নিয়ে যাও। আর যে তার দিকে বিরক্তিসূচক দৃষ্টি নিক্ষেপ করে মনে মনে ভাবছে, আমি তো বলতে গেলাম আর কোনোদিন ওকে নিয়ে আসলে এই পুলিশ স্টেশন আর থাকবে না। সানাকে নিয়ে ফিরতে নজরে আসে রওনাক ও ঈশানী। তোমরা এখানে? রওনাক একবার ঈশানীর দিকে তাকায়, যে বহু কষ্টে নিজের চোখের পানি আটকে রেখেছে। স্যার, ম্যাম ঈশানের গাড়ি পিছন থেকে ধাক্কা দিয়েছেন। তোমরা রাস্তার মাঝখানে গাড়ি কেন চালাচ্ছিলে? এ তো ধাক্কা লাগতেই পারে, স্বাভাবিক। স্যার, আমরা এক সাইড হয়ে গাড়ি চালাচ্ছিলাম। হ্যাঁ, তো তোমরা রাস্তায় কেন চালাচ্ছিলে? পাশে থাকা আয়ান হাসি চেপে আরজেকে আরেকটু জ্বালানোর জন্য বলে, স্যার, আসমানে গাড়ি চালানো যায় না। তোমার মুখ থেকে শব্দ বেরোলে বেতন কাটা। রওনাক ও আয়ানের চোয়াল ঝুলে যাওয়ার অবস্থা। এটা কোনো কথা? রওনাক ফিসফিসালো, ভালো কথারও জামানা নেই। আর যে সানাকে নিয়ে দরজার সামনে যেতে পেছন থেকে আসে রানার কণ্ঠস্বর, বা জেবি কিংয়ের একটা সিক্রেট ওয়াইফও আছে, এটা তো মনে হচ্ছে একটা বিগ নিউজ। আর যে ঘাড় কাত করে তার দিকে তাকায়। এতক্ষণে তার নজরে আসেনি, কেননা রানা কোনায় দাঁড়িয়েছিল। আর যে কিছু না বলে সানার দিকে তাকিয়ে কাইলিনকে ইশারা করে বলে, ওয়াইফি, তুমি ওর সাথে গাড়িতে যাও। সানা কথা না বাড়িয়ে কাইলিনের সাথে গাড়ির দিকে চলে যায়। সে বেরোতেই এসপি আরজের কাছে আসে। দেখ জাউরা, আজকে কিন্তু আমার দোষ নাই, এই মুরগির রান উস্কে এনেছে তোর বউকে। আর যে নিজের কোটের হাতা গুটিয়ে রানা কিছু বুঝে ওঠার আগেই তার কলার ধরে তার মুখে বসিয়ে দিল এক থাবা। সে প্রতিশোধের সময় পর্যন্ত পায়নি, পরপর আরো 2-3 বার আঘাত হানে আর যে। ব্যথায় কুকড়ে উঠে রানা। আর যে এক টানে তাকে উঠিয়ে নিজের মুখের কাছে নিয়ে দাঁত খিচিয়ে বলে, শোন, এটা লাস্ট চান্স। আর একবার যদি ওর আশেপাশে দেখি, তাহলে ভাব তুই আর পরদিনের সূর্য দেখবি না। আর লাস্ট চান্স কিভাবে কাজে লাগাতে হয় সেটা এই বোনের থেকে জেনে নিস। বেচারা নিজের বিজনেস বাঁচানোর জন্য কত জায়গায় দৌড়াচ্ছে।
এই বলে রানার দিকে আরজা একটা ঠান্ডা হাসি দিয়ে ঝাটকা মেরে ছেড়ে দিল। রানা নিজের ঠোঁটের রক্তমাখা হাতের উল্টো পিঠে মুছে সন্ধিহান গলায় বলে, তার মানে তুই সেই যে মির্জাদের বিজনেসের সাথে কারসাজি করেছিস? এবার শুধু কারসাজি করেছে, নেক্সট টাইম সম্পূর্ণ কারবার বন্ধ হয়ে যাবে। হঠাৎ রানা হেসে ওঠে। তোর যে একটা সিক্রেট ওয়াইফ আছে সেটা যদি পাবলিক হয়ে যায়? আর যে তার কাঁধে দুটো চাপড় দিয়ে জ্যাককে ইশারা করে চলে যায়। এসপি আঙুল ভাঁজ করে রানার দিকে বন্দুকের মতো তাক করে বেরিয়ে পড়ে। তারা বেরোনোর পর জ্যাক তার নিকট আসে এবং একটা ভিডিও দেখায়। সাথে সাথে রানার মুখের ভাব পাল্টে যায়। সে মুহূর্তে বুঝে যায় আর যে তাকে কি বলতে চাইছে। হাত মুষ্টিবদ্ধ করে নিজের রাগ সামলে দন্তপাটি পিষে বলে, ওকে ডান। জ্যাক তার মুখে স্বীকারোক্তি শুনে পুলিশের দিকে চলে গেল তাদের কাছ থেকে বিষয়টা মিটমাট করতে। হঠাৎ রোহিত বলে ওঠে, এই মেয়েটার ভাগ্য খারাপ, সম্পূর্ণ একটা রেড ফ্ল্যাগকে বিয়ে করেছে। শালা ও রেড ফ্ল্যাগ না, পুরোই ব্ল্যাক ফ্ল্যাগ, আর এর বউ হচ্ছে রেড ফ্ল্যাগ। এই যে শুনছো মাই প্রিয় শ্রোতা বন্ধুরা, তোমরা শুনছো সিটি অফ লাভ প্রেরিত প্রেমে সিক্ত গল্প। আর আমাদের সাথে পথ চলতে ডু লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো